আজকে আমরা শুরু করছি তড়িতের। কারো সাউন্ড অফ আছে, অন আছে, অফ করো। সোহেল অফ কর। ইকো হচ্ছে। তড়িতের রাসায়নিক প্রভাব। তড়িতের রাসায়নিক প্রভাব বলতে কোনো রাসায়নিক বিক্রিয়াতে তড়িতের পাঠালে কি হয় না হয় এগুলো আমরা দেখব। সবার আগে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ মানে হচ্ছে কারেন্ট, বিশ্লেষণ মানে হচ্ছে ভেঙে দেওয়া। যেমন ধরো H2O কে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে তার যদি আমরা তড়িৎ বিশ্লেষণ বা হাইড্রোলিসিস বা ইলেকট্রোলিসিস করা হয় তাহলে হাইড্রোজেন ও অক্সিজেনে ভেঙে যায়। এটাকে বলা হয় জলের তড়িৎ বিশ্লেষণ। আর তড়িৎ লেপন বলে একটা শব্দ আছে। তড়িৎ লেপন হচ্ছে অন্য কোনো ধাতুর পদার্থের ওপর, ধরো লোহা তো ধরো বাতাসের মধ্যে থাকলে জল হাওয়াতে তার মধ্যে মরিচা পড়ে যাবে, তাহলে লোহার কোনো যন্ত্রপাতি, লোহার কোনো জিনিস বা ব্যবহার্য কোনো জিনিস সেটাকে প্রোটেক্ট করার জন্য তার উপর আমরা নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি ধাতুর প্রলেপ দিই যাতে ওর মধ্যে মরচেটা না ধরে। এই যে পদ্ধতিতে এটা দেওয়া হয় সেটাকে বলে তড়িৎ লেপন। এটা আমরা পরে দেখব। কারা তড়িতের পরিবাহী? হাতে কলমে বিভিন্ন বস্তুর তড়িৎ পরিবাহিতা মানে তড়িৎ পরিবহন করার যে ক্ষমতা তাকে বলে তড়িৎ পরিবাহিতা। কেমন তা বোঝার জন্য ধাতু অধাতুর তড়িৎ পরিবাহিতা ধর্ম পরীক্ষা করার জন্য একটি সহজ বর্তনী পরীক্ষক বা টেস্টার তৈরি করার পদ্ধতি আমরা জেনেছি। কিভাবে? এখানে একটা দেখো যে এর মধ্যে দিয়ে কারেন্ট যায়। বলছি যে বই আলাদা। আমাকে তোমার স্ক্যান কপিটা পাঠিয়ে দাও, এটাও দেখে নেবো ওটাও দেখে নেবো। হ্যাঁ এখন পাঠাবো? হ্যাঁ এখনই পাঠিয়ে দাও, ততক্ষণ 2 মিনিট ওয়েট করে নিও। ঠিক আছে। তাহলে আমরা যেটা আলোচনা করছি তড়িতের রাসায়নিক প্রভাব। এখানে দেখলাম যারা তড়িৎ পরিবহন করতে পারে সুন্দরভাবে তাদেরকে বলা হয় তড়িতের সুপরিবাহী, আর যারা পারে না তাদের বলা হয় তড়িতের কুপরিবাহী। এখন কাগজের টুকরো, পাথর, ইট, কাঠের টুকরো ইত্যাদি এরা পারে না, লোহা, অ্যালুমিনিয়াম, তামা ইত্যাদি এরা পারে। আমরা দেখেছি কি যে ইলেকট্রিক মিস্ত্রিরা যখন কাজ করে তারা কি করে কাঠের বা বাঁশের সিঁড়িতে চেপে কাজ করে। কেন? কারণ কাঠ বা বাঁশের সিঁড়ি হচ্ছে কুপরিবাহী, তড়িতের কুপরিবাহী। এই সিঁড়িগুলো হচ্ছে তড়িতের কুপরিবাহী। সেই কারণে এখানে দাঁড়ালে বা কাজ করলে ইলেকট্রিক শক লাগার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারা যদি লোহার সিঁড়ি বা অন্য ধাতব সিঁড়ি ব্যবহার করে তাহলে কিন্তু তাদের সমস্যা আছে। সেই জন্য ওই কাঠের সিঁড়ি বা বাঁশের সিঁড়িগুলো ব্যবহার করে। আচ্ছা, আবার কি বলছে, ভিজে হাতে ইলেকট্রিক সুইচ ব্যবহার করে কেন? কারণ ভিজে হাত, ওই যে জল হচ্ছে তড়িতের সুপরিবাহী। তুমি যদি ভিজে হাতে সুইচে দাও কোনো ক্রমে, তাহলে সুইচের ভিতরের সঙ্গে যে তার বা সুইচ যে কানেকশনটা আছে তার সঙ্গে যদি তোমার হাতের কানেকশন কোনোভাবে হয়ে যায় জলের মাধ্যমে ভিজে গেলে, তাহলে সেখানে কিন্তু শক লাগবে। ওই জন্য সবসময় হাত মুছে নিয়ে সুইচে হাত দিতে হয়। এই হচ্ছে এর মোদ্দা কথা। এর দ্বিতীয় লাইনে যাওয়ার আগে এই বইটা কি বলতে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাটারি, তার আর বাল্বের এখানে সংযোগ ঘটেছে। এটার মাধ্যমে হচ্ছে লাইট জ্বলবে। তরলটা ভিতরের ভালো পরিবাহী না তা নয় ইত্যাদি। এখানে একটু তরল নেওয়া হচ্ছে, তরলে ছেঁকে নেওয়া পাতিলেবুর রস বা ভিনিগার নাও। এগুলো নেওয়া হয় কেন? কারণ তরলের মধ্যে বা জলের মধ্যে এগুলো মেশালে তবেই তড়িৎটা পরিবহন করে। হ্যাঁ, তাহলে এখানে তড়িৎ পরিবহন করবে। তাহলে কোনো তরল যদি সুপরিবাহী না হয়, তরল যদি সুপরিবাহী হয় তাহলে তরল সে তড়িৎ পরিবহন করবে। সুপরিবাহী হতে গেলে কি দিতে হয়? অ্যাসিড মেশাতে হয়। এই কারণেই দেখবে এটা মেশানো হয়েছে ওই তরলের মধ্যে। অ্যাসিড বা ভিনিগার মিশালে তবেই সে তড়িতের সুপরিবাহী হয়। শুধু জল মানে পিওর ওয়াটার তড়িতের কুপরিবাহী। এখানে আমি যদি এই লাইনটা লিখি যে বিশুদ্ধ জল এর তড়িৎ পরিবহন করে না, তড়িতের কুপরিবাহী। তাহলে কোন জল? অ্যাসিড মিশ্রিত জল তড়িতের সুপরিবাহী।
অ্যাসিড মিশ্রিত জল এই হচ্ছে সুপরিবাহী, একটা কুপরিবাহী একটা সুপরিবাহী। এখানে দেখা যাচ্ছে কি এটা হলো তড়িতের। আচ্ছা, এখানে যদি আমি কোনো এরকম একটা এলইডি আমি কোনো ব্যাটারির সঙ্গে লাগাই, একটা ধনাত্মক এবং ঋণাত্মক দিক, তাহলে এলইডিটা জ্বলতে শুরু করবে। এই যে এলইডি শব্দটা লেখা হয়েছে, এলইডি শব্দের পুরো নাম কি, কে বলতে পারবে? হ্যাঁ বলো। লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড, এলইডি। এখন এই যুগটা হচ্ছে এলইডির যুগ। খুবই অল্প পরিমাণ বিদ্যুৎ খরচ হয়ে এলইডি লাইটগুলো জ্বলে। তাহলে কি বলছে, টেস্টারে বাল্বের বদলে টর্চে উপযুক্ত এলইডি ব্যবহার করায় কম তড়িৎ প্রবাহিত হলেও এলইডি জ্বলতে পারে। এটাই হচ্ছে কারণ। বর্তমানকালে এলইডি ল্যাম্প, এলইডি টিউব, সমস্ত কিছু এলইডি, যে লাইটিং এর বিভিন্ন আলোকসজ্জা হয় সব সেগুলো এলইডি দেওয়া হয়। তার প্রধান কারণ হচ্ছে কম তড়িৎ প্রবাহিত হলেও এলইডি জ্বলতে পারে। তবে সামান্য বিদ্যুৎ যদি তারের মধ্যে দিয়ে যায় তা কিন্তু এলইডি লাগানো টোস্টার দিয়ে বোঝা যায়। তখন তাহলে কি করা হবে, যে তারের মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে বলে পরীক্ষা করতে হবে। বর্তনী অবস্থায় একটু উঁচু করে ধরো, তারপর উত্তর দক্ষিণ বরাবর স্থির করে। আচ্ছা, মানে তড়িতের সঙ্গে একটা চুম্বক ক্ষেত্রের একটা ব্যাপার আছে। চুম্বক শলাকার মাধ্যমেও আমরা এই যে এর বিক্ষেপণ, মানে যেখানেই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে সেখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যায়। প্রসঙ্গক্রমে বলি, আমি যেমন ধরো ওই ইলেকট্রিক ট্রেনগুলো তোমরা যেগুলো ভাবো, যে ইলেকট্রিক ট্রেনের সামনে যে ইঞ্জিনটা, ওই যে তার 25,000 ভোল্টে ওই তারের সঙ্গে যখন যুক্ত হয়ে যায়, তোমাদের কি মনে হয় যে তারের সঙ্গে টাচ করে যাচ্ছে? তা নয়। ইলেকট্রিক ইঞ্জিন ওই তারের সঙ্গে টাচই করে না। তারের সঙ্গে টাচ করলে তো তারটা নড়বে, কোনো জায়গায় তোমার তারটা ঘর্ষণ হয়ে ক্ষয়ে যাবে। ওখানে একটা যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তড়িৎ প্রবাহের ফলে, ওই তারের কাছাকাছি একদম তারের গা লাগোয়া সেই চুম্বক ক্ষেত্রের প্রভাবে ওই ট্রেনটার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন ইলেকট্রিক ট্রেনটা চলে। তো এখানে এর মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে কি যাচ্ছে না সেটা এই চুম্বক শলাকা, এগুলো এটাকে বলে চুম্বক শলাকা। এই যে এটা চুম্বক শলাকা, এটা হচ্ছে চুম্বক শলাকা। এইটার বিক্ষেপণ উত্তর বা দক্ষিণ থেকে বিক্ষেপণের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো। এবার এখানে কিছু অপশন দিয়েছে, তোমার এখানেও কিছু দিয়েছে একই জিনিস, মানে এই বইয়ে একটা পাতা কম দেওয়া আছে, এই হচ্ছে আসল ব্যাপার। এবার এটা পরের পাতাতে এখানে দেওয়া আছে। যদি এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তবে তারই চারপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে এটা মনে রেখো, যেদিকে তড়িৎ প্রবাহিত হবে তার চারপাশেই একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, এই তারের চারপাশেই। ওই ইলেকট্রিক ট্রেনের যেরকম বললাম হবেই। তাহলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলে এখানে যদি একটা চুম্বক ক্ষেত্র থাকে, সেখানে যদি একটা চুম্বককে নিয়ে আসি, তাহলে চুম্বকের কি হয়, সমমেরু বিকর্ষণ আর বিপরীত মেরু আকর্ষণ করে। তাহলে সেই হিসাবে চুম্বক শলাকাটা একটু বেঁকে যাবে, অর্থাৎ শলাকার বিক্ষেপ ঘটবে, এদিক ওদিক ঘটবে। এইভাবে একটি প্লাস্টিকের বোতলের ঢাকনিতে বিভিন্ন তরল নিয়ে তাদের পরিবাহিতা পরীক্ষা করো। বেশ, একটা একটা ছোট্ট একটু জায়গায় বিভিন্ন তরল নিলাম। তাহলে প্রথমে নিলাম পাতিলেবুর রস। আচ্ছা আগে বলো, পাতিলেবুর রসের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না? কি মনে হচ্ছে? পাতিলেবুর রসের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তাহলে যেখানে তড়িৎ প্রবাহিত হবে সেখানে বিক্ষেপও হবে। ঠিক চিহ্ন মানে পজিটিভ হবে, ভিনেগারের দ্রবণ হবে। আচ্ছা, পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল, বিশুদ্ধ পানীয় জলে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তড়িতের সঙ্গে জলের সঙ্গে কিছু অ্যাসিড মিশে থাকবে তবে পরিবাহিত হবে, তাহলে এখানেও হবে না। এটা মনে রেখো, অ্যাসিড মিশ্রিত জল হলে তবেই কিন্তু তড়িৎ প্রবাহ ঘটবে। নারকেল তেল ঘটবে না, মধু ঘটবে না। যারা আয়ন তৈরি করবে
একমাত্র সেখানেই। পানীয় জলে সেখানে কোনো আয়ন তৈরি হবে না, সেজন্য কোনো হবে না, এই দুটোতে হবে। তাহলে তড়িৎ পরিবহন কিসে হবে আর কিসে হবে না আমরা এখানে দেখলাম। নেক্সট একই, এই পদ্ধতিটা দেখি কিছুটা আলাদা। দিয়ে এখানে পাতিত জল নিয়ে, ডিস্টিল ওয়াটার নিয়ে, আচ্ছা বেশ জোগাড়, এরপর তোমরা তার জলের মধ্যে ডুবাই, তার দুটোই জলের মধ্যে দিয়ে আমি ডুবিয়ে দিলাম। তাহলে কারেন্টটা, এটা যে ব্যাটারি, এর এই জলে ডুবালে জলের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। 2 চিমটে যদি লবণ মিশিয়ে দাও তাহলে কিন্তু তড়িৎ যাবে, বিশুদ্ধ পানীয় জল হলে যাবে না। লবণ মিশালে কেন যাবে? কারণ লবণের সংকেত হলো NaCl, জলের মধ্যে লবণ মিশালে লবণ Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যায়। যখন Na প্লাস Cl মাইনাসে ভেঙে যাবে তখনই এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে শুরু করবে। তাহলে শুধু যদি জল থাকে তাহলে তার মধ্যে তড়িৎ প্রবাহিত হবে না, কিন্তু সেখানে যদি লবণ ও জল থাকে তাহলে সেখানে তড়িৎ প্রবাহিত হবে। ওকে, নাও তাহলে এই পরীক্ষা থেকে দেখা যায় যে নুন মেশানো পাতিত জল তড়িতের সুপরিবাহী। শুধু পাতিত জল নয়, কিন্তু নুন মেশানো পাতিত জল রেডি। হলো? আচ্ছা, নেক্সট, যে কোনো উৎস থেকে পাওয়া জলেও একাধিক লবণ বা ধাতব যৌগ মিশে থাকে, সেগুলো পানীয় জলকে তড়িৎ পরিবাহী করে তুলতে সাহায্য করে। পানীয় জল মিশে থাকা এসব খনিজ পদার্থ আমাদের শরীরের পক্ষে প্রয়োজনীয়। খাবারের নুনের মাধ্যমে একাধিক লবণ গ্রহণ করি তাহলে আমাদের শরীর তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী? তাহলে আমাদের শরীরে তো বিভিন্ন রকমের লবণ আছে। আমরা কারেন্টের তারে হাত দিলে, আগে বলো তো, আমরা কেন শক খাই? আমাদের শরীর যদি কাঠের মতো হতো তাহলে কোনো তো তড়িৎ প্রবাহিত হতো না। তাহলে আমাদের মানুষের শরীর, সে বিভিন্ন রকমের খনিজ লবণ খায়, মানুষের শরীরের জলীয় অংশ আছে। তাহলে মানুষের শরীরের ভিতর দিয়ে কারেন্ট যাবে কি যাবে না, কি মনে হচ্ছে? যাবে। যাবে। তাহলে মানুষের শরীর হচ্ছে কারেন্টের বা তড়িতের সুপরিবাহী। এই কারণেই ভিজে হাতে, খালি পায়ে, ভিজে মেঝেতে দাঁড়িয়ে ইলেকট্রিক চালিত কোনো জিনিস বা সুইচ বোর্ড হাত দিলে শক লাগার সম্ভাবনা থাকে, কারণ মানুষের শরীরের মধ্যে দিয়ে সেই তড়িৎ মানে শর্ট সার্কিট হয়ে যায়, যে পৃথিবীতে নেমে আসে। তাহলে মানুষের শরীর তড়িতের সুপরিবাহী, এখানে একটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, এই বইটাতেও একই জিনিস, ওই একই কথা এখানে বলা হয়েছে, ওই জন্য রিপিট করলাম না। পাতিত জলে হবে না, এটাতে হবে, লবণ মেশানো জলে হবে। এবার আসছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ বিশ্লেষ্য, এই একটা বিষয়। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? দেখো, বলতে সালফিউরিক অ্যাসিড মেশানো জল, দেখো আমি বারবার বলেছি শুধু জলে তড়িৎ যাবে না, অ্যাসিড মেশানো জল, সালফিউরিক অ্যাসিডের সংকেত মুগ্ধা, সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কি? কুইক, তাড়াতাড়ি, কে বলতে পারবে? সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা বলো তাড়াতাড়ি। Yes, H2SO4। H2SO4 হলো সালফিউরিক অ্যাসিড। এই H2SO4 যখন জলে মেশানো হয় তখন H প্লাস আর SO4 মাইনাস, মানে 2H প্লাস আর SO4 2 মাইনাস, এই দুটো আয়ন তৈরি করে। এই দুটো যখন জলের সঙ্গে মিশে যায় তাহলে এই যে চার্জ পার্টিকেল, এগুলো চার্জ পার্টিকেলগুলো জলের সঙ্গে যখন থাকে তখন সে তড়িৎ পরিবহন করতে পারে। তাই সালফিউরিক অ্যাসিড মেশানো জলের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে যায়, জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস তৈরি করে। এই যে H2O ভেঙে গিয়ে টুয়াইস H2 প্লাস O2 উৎপন্ন করবে, 2 আয়তন হাইড্রোজেন 1 আয়তন অক্সিজেন উৎপন্ন করবে। এই ঘটনাটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ।
তার মানে কি হচ্ছে, যে অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে দিয়ে তড়িৎ যদি পাঠানো হয় তাহলে সেই তড়িৎ ওই জলকে বিশ্লিষ্ট করে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন করে। এই ঘটনাটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এবং সংজ্ঞা কি বলছে, যে গলিত অবস্থায় বা দ্রবণে কোনো পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটানোর নাম তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলিসিস। এই যে লিসিস, যেখানে লিসিস শব্দটা থাকে মানে সে ভেঙে দেয়, লিসিস মানেই হলো ভেঙে দেওয়া, আর সিনথেসিস মানে হচ্ছে তৈরি করা। তাহলে তড়িৎ পাঠিয়ে রাসায়নিক পরিবর্তন যে ঘটানো হয় তাকে বলে তড়িৎ বিশ্লেষণ। এবার তড়িৎ বিশ্লেষণ আমাদের অনেক কাজে লাগে। এখানে আরেকটা শব্দ দিয়েছিল তড়িৎ বিশ্লেষ্য। যাদের ভিতর দিয়ে তড়িৎ পাঠালে তড়িৎ বিশ্লেষণ হয় বা তড়িৎ প্রবাহিত হয় তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। আর যার মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে তড়িৎ প্রবাহিত হয় না তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য। মানে তড়িৎ পাঠালে যারা ভেঙে যায় না, তড়িৎ পাঠিয়ে যারা ভেঙে যায় তাদের তড়িৎ বিশ্লেষ্য, যারা ভেঙে যায় না তাদের তড়িৎ অবিশ্লেষ্য। গোড়ার কথা কি বলতে দেখো, তাহলে তড়িৎ যদি যেতে হয় কোনো না কোনো আধানযুক্ত কণার চলন হতেই হবে। যেমন ধরো ধাতুর মধ্যে দিয়ে বিদ্যুৎ যাওয়া মানে হলো ইলেকট্রন চলাচল। কোন ধাতুতে তড়িৎ প্রবাহিত কেন হয়? ইলেকট্রন চলাচল করে। ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন গুলো চলাচল করে বলে তড়িৎ প্রবাহিত হয়। এটা একটু রিমাইন্ড করে রাখো, এটা মার্ক করে দিচ্ছি। ধাতুর মধ্যে বিদ্যুৎ যাওয়া মানে হলো ইলেকট্রন চলাচল। আচ্ছা, এটা হলো এই সংজ্ঞাটা মনে রাখতে হবে। কিন্তু এখানে কি ঘটছে, অ্যাসিড মেশানো জল বা গলিত সোডিয়াম ক্লোরাইড মানে লবণ নুন জল, তার মধ্যে দিয়ে বিদ্যুৎ যায় কিসের মাধ্যমে? আয়নদের মাধ্যমে। তাহলে ধাতুর মাধ্যমে যায় ইলেকট্রনের মাধ্যমে, কিন্তু গলিত অবস্থায় যায় আয়নের মাধ্যমে, ইলেকট্রনের মাধ্যমে নয়। ইলেকট্রনের মাধ্যমে যায় শুধু ধাতুর ক্ষেত্রে, আর এগুলোর গলিত অবস্থায় যখন থাকে তখন আয়ন যে তৈরি হয় সে আয়নের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে কোন যৌগ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম, তাহলে যে যৌগ তড়িৎ পরিবহনে সক্ষম তাকে বলতে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসবে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, উদাহরণ দাও। তাহলে উত্তরটা এটা লিখতে হবে, যারা তড়িৎ পরিবহন করতে পারে বা যাদের তড়িৎ বিশ্লেষণ করা সম্ভব তাদেরকে বলে তড়িৎ বিশ্লেষ্য। আর যাদের তড়িৎ পরিবহন করতে পারে না, তড়িতের দ্বারা ভাঙা যায় না, তাদের বলে তড়িৎ অবিশ্লেষ্য। আচ্ছা, তড়িৎ বিশ্লেষের উদাহরণ কি কি আছে? অ্যাসিড বা ক্ষার দ্রবণ, কোন লবণের জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি, এগুলো হচ্ছে সবই তড়িৎ বিশ্লেষের উদাহরণ। তাহলে প্রশ্নটা দেবে তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, উদাহরণ দাও। এটা কাকে বলে বলার পর এইগুলো হচ্ছে তার উদাহরণ। কোন লবণের জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, অ্যাসিড বা ক্ষার ইত্যাদি। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট চার্ট বানিয়ে দিই। তড়িৎ বিশ্লেষণের উপর তড়িৎ বিশ্লেষণ এর উপর ভিত্তি করে পদার্থকে দুটি ভাগে ভাগ করা যায়। একটির নাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা একটু লিখে নেবে তোমরা। তড়িৎ বিশ্লেষণের ভিত্তিতে, এই তো একটা বলছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একটাকে বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলে? যারা তড়িৎ পরিবহনে সক্ষম, যে সমস্ত ধাতু বা গলিত বা জলীয় দ্রবণ, তাদের বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
যেমন জলের দ্রবণ বা কোনো লবণের দ্রবণ, কোনো অ্যাসিড মিশ্রিত লবণের দ্রবণ। আর যার মধ্যে যে তড়িৎ প্রবাহিত হয় না তাকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য। এবার এই যে তড়িৎ বিশ্লেষ্য, একে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য বলতো সম্পূর্ণরূপে আয়নে। আচ্ছা, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, একটাকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু, এই ভাগটা মনে রাখবা। তীব্র তড়িৎ বিশ্লেষণ হয় কি সম্পূর্ণ আয়নিত হয়। যেমন যদি ধরো HCl থাকে, HCl প্লাস জল যদি থাকে, তাহলে HCl যেমন সম্পূর্ণটা ভেঙে যাবে, H প্লাস Cl মাইনাস হবে। যদি NaOH থাকে, এটা ক্ষার মিশ্রিত, সম্পূর্ণটা ভেঙে গিয়ে Na প্লাস OH মাইনাস হবে। এরা সব তীব্র তড়িৎ বিশ্লেষণের উদাহরণ। যদি H2SO4 থাকে, তাহলে সম্পূর্ণটা ভেঙে গিয়ে H প্লাস SO4 মাইনাস হবে। কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষে যেমন অ্যাসিটিক অ্যাসিড, এর একটা উদাহরণ, সম্পূর্ণটা ভেঙে অ্যাসিটিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, এটা সম্পূর্ণটা কিন্তু ভাঙবে না, এটা ভেঙেও CH3CO প্লাস আর CO2 মাইনাস এখান থেকে উৎপন্ন করে, এই সেখানে যুক্ত হয়েছে। তা এটা সম্পূর্ণটা ভাঙে না, এই জন্য এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ। এটা লেখারই দরকার নাই। তাহলে এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ব্যাপার স্যাপার। এখানে দেখো, যে পদার্থ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদের বলে তড়িৎ বিশ্লেষ্য। এবার যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে পুরোটাই আয়ন হয়ে থাকে, মানে সম্পূর্ণটা ভেঙে যায়, তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন উদাহরণটা দেখো, NaCl, KOH, H2SO4, COSO4, NaOH, ওখানে যেটা আমি লিখেছিলাম। আচ্ছা, জলীয় HCl ইত্যাদি, হাইড্রোজেন ক্লোরাইড, তার আগে জলীয় শব্দটা অবশ্যই লিখতে হবে। এরা সব তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর যে পদার্থ বা যে তড়িৎ বিশ্লেষ্য সামান্য মাত্রায় আয়নিত হয়, সবটা ভাঙে না, যেমন অ্যাসিটিক অ্যাসিড, এইটা, এদের বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য দু প্রকারের, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখানে ধরো ওইটাই দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ বিশ্লেষ্য। যে তড়িৎ বিশ্লেষণ ঘটায় তাকে, মানে তড়িতের মাধ্যমে জলের যে বিশ্লেষণ, সেটা যে তড়িৎ বিশ্লেষণ। কি কি হয়? লবণ মিশ্রিত জল, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে যারা তড়িৎ পরিবহন করে বা তড়িৎ পরিবহনে সক্ষম, তাদেরকে কি বলছে? তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। এই তড়িৎ বিশ্লেষ্য দু প্রকার, একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এইগুলো মিশ্রিত হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, এইগুলো যখন জলের সঙ্গে মিশে থাকে তখন তাদের বলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর জলের সঙ্গে যখন অ্যাসিডিক অ্যাসিড মিশে থাকে তখন তাকে বলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা সম্পূর্ণটা ভাঙে না। এনি কোশ্চেন এখান থেকে? এনি কোশ্চেন? না স্যার। ঠিক আছে।